সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। টিকা রাজনীতিতে চীনের সঙ্গে পাল্লা দিচ্ছে ভারত। পাকিস্তানের প্রভাব খর্ব করতে আফগানিস্তানে কোটি কোটি ডলার বিনিয়োগ। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া অব্যাহত রাখব, জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মিয়ানমার সেনাপ্রধান। স্বেচ্ছায় হামলা চালিয়েছে ট্রাম্প সমর্থকরা, বললেন আইনজীবী। লাদেনের কারণেই ভ্যাকসিন আতঙ্ক পাকিস্তানে, উদ্বিগ্ন ইমরান খান সরকার। ইউরোপীয় কূটনীতিকদের বহিষ্কারের বিষয়টি সমর্থন করল ক্রেমলিন। ক্ষেপণাস্ত্র সহযোগিতা পুনরায় শুরু করেছে উত্তর কোরিয়া ও ইরান। পরমাণু সমঝোতা পূর্ণ বাস্তবায়নের ওপর জোর দিল ইউরোপীয় ইউনিয়ন ও চীন। ইয়েমেনে হাদির অনুগত গেরিলাদের বিরুদ্ধে আবার হুতিদের অভিযান। এবং বাণিজ্যিক জাহাজের সাথে জাপানি সাবমেরিনের সংঘর্ষ, আহত ৩। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। টিকা রাজনীতিতে চীনের সঙ্গে পাল্লা দিচ্ছে ভারত। করোনার টিকা রাজনীতিতে চীনের সঙ্গে পাল্লা দিচ্ছে ভারত। নিজের দেশে করোনার টিকাদান কর্মসূচি সম্প্রতি শুরু হলেও আশেপাশের দেশগুলোতে টিকা সরবরাহে জোর দিচ্ছে নয়াদিল্লি। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা কম্বোডিয়ায় পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গোলিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রগুলোতেও এই টিকা পাঠানোর পরিকল্পনা চলছে। ইতোমধ্যে টিকা পৌঁছে গেছে আফগানিস্তানে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার প্রতিবেশী দেশগুলোকে লাখ লাখ ডোজ টিকা দিচ্ছে। সম্প্রতি ভারতে টিকাদান কর্মসূচি শুরু হলেও বিদেশে টিকা পাঠানোর উপর জোর দেওয়া হচ্ছে। আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন এবং চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য খর্ব করতে বিশ্বের সবচেয়ে বড় টিকা উন্নয়নকারী হিসেবে ভারতের শক্তিকে কাজে লাগাতে চাইছেন মোদি। নমপেনে নিযুক্ত নয়াদিল্লির কূটনৈতিক জানিয়েছেন, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হানসেনের অনুরোধের পরিপ্রেক্ষিতে ভারত জরুরি ভিত্তিতে 1 লাখ ডোজ টিকা পাঠানোর অনুমোদন দিয়েছে। চীনের ঘনিষ্ঠতম মিত্র হচ্ছে কম্বোডিয়া। নমপেনের প্রত্যাশা, বেইজিংয়ের সিনোফার্মের কাছ থেকে তারা 10 লাখ ডোজ টিকা পাবে। রাষ্ট্রদূত দেবযানী খোবরাগাড়ে বলেন, অংশীদার দেশগুলির কাছ থেকে অসংখ্য প্রতিযোগিতামূলক অনুরোধ এবং আমাদের জনগণের প্রতি প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও ভারতের সিরাম ইনস্টিটিউটের মাধ্যমে সরবরাহের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ভারত ইতোমধ্যে মিয়ানমার, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপে টিকা পাঠিয়েছে। ভ্যাকসিন ফ্রেন্ডশিপ উদ্যোগের অংশ হিসেবে এসব টিকা পাঠানো হয়েছে। প্রতিবেশী পাকিস্তানের প্রভাব খর্ব করতে গত কয়েক বছরে আফগানিস্তানে কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে ভারত। রবিবার দেশটিতে 5 লাখ ডোজ টিকা পাঠিয়েছে ভারত। সরকারি সূত্র মতে অনুদান হিসেবে পাঠানো হয়েছে এসব টিকা। ভারত এ পর্যন্ত 17টি দেশে 1,56 লাখ ডোজ টিকা পাঠিয়েছে। এগুলোর মধ্যে কিছু অনুদান হিসেবে, আবার কিছু বাণিজ্যিক চুক্তি অনুযায়ী পাঠানো হয়েছে। আগামী সপ্তাহগুলোতে মঙ্গোলিয়া, ক্যারিবীয় দেশ ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রগুলোতে পাঠানো হবে। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া অব্যাহত রাখব। চুক্তি অনুযায়ী রোহিঙ্গা প্রত্যাবাসনে কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন মিয়ানমার সেনাপ্রধান মিন অং লাইং। তবে জান্তা সরকার ক্ষমতা নেয়ায় আবারও রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। রাখাইনে অবস্থানরত রোহিঙ্গাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো। 2017 সালে রাখাইনে গণহত্যা ও সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে একজনকেও
এখনও ফেরানো সম্ভব হয়নি। দ্বিপক্ষীয় চুক্তি সত্ত্বেও মিয়ানমার সরকারের টালবাহানায় প্রতিবারেই তা থমকে গেছে। মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচিকে গ্রেপ্তার ও সামরিক অভ্যুত্থানের জেরে অনেকটাই চাপা পড়ে যায় রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু। তবে অবশেষে সোমবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মিয়ানমার সেনাপ্রধান জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী রোহিঙ্গাদের ফেরাতে কাজ করবে সেনা সরকার। তবে সূচির মতো সেনাপ্রধানও একেবারের জন্য রোহিঙ্গা শব্দটি উচ্চারণ করেননি। মিয়ানমার সেনাপ্রধান মিন অং লাইং বলেন, বাংলাদেশ মিয়ানমারের মধ্যে চুক্তি ও আমাদের নীতি অনুযায়ী বাংলাদেশে আশ্রয় নেয়াদের ফেরাতে প্রত্যাবাসন প্রক্রিয়া আমরা অব্যাহত রাখব। তবে যে সেনাবাহিনীর অত্যাচার নির্যাতনে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছে, সেই জান্তা সরকারের কাছে তারা কতটুকু নিরাপদ তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। সেনা অভ্যুত্থানের কারণে নতুন করে রোহিঙ্গা ঢলেরও আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক খায়ের মাহমুদ বলেন, রাখাইনে 6 লাখের মতো রোহিঙ্গা রয়েছে। তাদেরকে আবারও জোর করে বিতাড়িত করা হবে না সেই নিশ্চয়তা নেই। সে বিষয়ে আমাদের নজর রাখতে হবে। এরই মধ্যে রাখাইনে থাকা 6 লাখ রোহিঙ্গার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘসহ মানবাধিকার সংস্থাগুলো। স্বেচ্ছায় হামলা চালিয়েছে ট্রাম্প সমর্থকরা। ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিষয়ে প্রতিক্রিয়ায় তার পক্ষের আইনজীবী বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্টের সমর্থকরা তাদের নিজস্ব ইচ্ছায় 6 জানুয়ারি ক্যাপিটাল ভবনে হামলা চালিয়েছেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়, গত মাসে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার অভিশংসন দেওয়ার পরে সিনেটে তার বিচার শুরু হতে চলেছে। ক্যাপিটাল ভবনে হামলার আগে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এদিকে সাক্ষ্য নেবেন না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু হওয়ার কথা। ইমপিচমেন্ট ম্যানেজাররা জানিয়েছেন, ক্যাপিটাল ভবনে হামলার ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে বিভিন্ন ভিডিওকে প্রমাণ হিসেবে ব্যবহার করে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ সাজিয়েছেন তারা। 6 জন বিশেষজ্ঞকে এই ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে ইউক্রেনের ঘটনায় অভিশংসনের অভিযোগ নিয়ে সিনেটে ট্রাম্পের বিরুদ্ধে 5 মাস ধরে শুনানি চলছিল, কিন্তু সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় শেষ পর্যন্ত ট্রাম্প অভিযোগ থেকে অব্যাহতি পান। সেই ঘটনার পুনরাবৃত্তি চায় না ইমপিচমেন্ট কমিটির অন্যতম আইনজীবী ও মেরিল্যান্ডের ডেমোক্র্যাট প্রতিনিধি জ্যামি রাস্কিন এক সাক্ষাৎকারে বলেন, প্রেসিডেন্ট থাকাকালীন ক্যাপিটাল হিলে হামলার ঘটনায় ট্রাম্প যা করেছেন তা ভয়ঙ্কর। তাই আমি মনে করি প্রত্যেক মার্কিনীর জানা উচিত সেখানে আসলে কি ঘটেছিল, কেন ট্রাম্পকে এই অভিযোগের মুখে পড়তে হলো এবং কেন তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা জরুরি, কেন তাকে ভবিষ্যতে আর সরকারের কোনো পদে বসানো ঠিক নয়। লাদেনের কারণেই ভ্যাকসিন আতঙ্ক পাকিস্তানে। ওসামা বিন লাদেন ও করোনা ভ্যাকসিন, অনেক ভেবেও এদের মধ্যে সম্পর্ক তৈরি করতে পারা কঠিন, হয়তো অসম্ভবও মনে হতে পারে। কিন্তু আপনি যদি পাকিস্তানে যান তাহলে আর ব্যাপারটা ততটা আজগুবি ও পারস্পরিক সম্পর্কহীন ঠেকবে না। ইতিমধ্যেই করোনা ভাইরাস প্রতিরোধী টিকাকরণ শুরু করে দিয়েছে ইসলামাবাদ। চীন থেকে দেশটিতে এসেছে 5 লাখ করোনা ভ্যাকসিনের ডোজ, কিন্তু শুরু হতে না হতেই ধাক্কা খেয়েছে এই কর্মসূচি। কারণ ওসামা বিন লাদেন। ঠিক কী সম্পর্ক 9/11-র মূল চক্রী ও করোনার টিকার? আসলে 2011 সালে অ্যাবোটাবাদে গভীর রাতে লাদেন বধ করেছিল মার্কিন সেনাবাহিনী। সেই অপারেশন নেপচুন স্পিয়ারের আগে পাকিস্তানে পোলিও টিকাকরণের এক ভুয়া কর্মসূচি চালানো হয়েছিল। ওই কর্মসূচির মাধ্যমে আত্মগোপনকারী লাদেন সম্পর্কে গোপন তথ্য সংগ্রহ করা হয়েছিল।
10 বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু সেই ঘটনা এখনও ঢেউ তুলছে পাকিস্তানি নাগরিকদের মনে। ব্লুমবার্গ কুইন্টের দাবি, অনেকেই ঠিক বিশ্বাস করে উঠতে পারছেন না করোনার টিকাকরণকেও। ফলে বেঁকে বসেছেন তারা, শিশুদেরও টিকা নিতে দিতে চাইছেন না। আসলে সেই সময় থেকেই স্বাস্থ্যকর্মীদের উপরে এক ধরনের অবিশ্বাস তৈরি হয়ে গিয়েছে ইসলামাবাদে, যা কাজ করছে এক্ষেত্রেও। তবে এখানেই শেষ নয়, আরও আছে। ব্লুমবার্গ কুইন্টের ওই রিপোর্টেই বলা হয়েছে, শিশুদের পোলিও টিকা নিতে না দেওয়ার পক্ষে যে ভীতি কাজ করে অনেক সময়, এখানে সেটাও কাজ করছে। এর মধ্যে মুসলিম বিরোধী চক্রান্ত দেখতে পাচ্ছেন অনেকেই। অবিশ্বাসের জোড়া ফলায় তাই আক্রান্ত পাকিস্তানের টিকাকরণ কর্মসূচি। এমনিতেও টিকা দেওয়া শুরুর আগে থেকেই বিতর্কের কেন্দ্রে সিনোফার্মের তৈরি ভ্যাকসিন। চীনের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সম্পূর্ণ সবুজ সংকেত দেওয়া হয়নি এই সংস্থার ভ্যাকসিনকে। চূড়ান্ত অনুমোদন পাওয়ার আগেই কী করে তা ব্যবহারের ছাড়পত্র দেয়া হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। সব মিলিয়ে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ইমরান প্রশাসন। বিশেষজ্ঞদের মতে পোলিও টিকাকরণের মতোই কঠিন হয়ে উঠছে পাকিস্তানে করোনার টিকাকরণ। ইউরোপীয় কূটনীতিকদের বহিষ্কারের বিষয়টি সমর্থন করল ক্রেমলিন। ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের কূটনীতিকদের বহিষ্কার করার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি দপ্তর ক্রেমলিন। তবে মস্কো একথাও বলেছে যে ব্রাসেলসের সঙ্গে তারা সম্পর্ক পুনরুজ্জীবিত করতে আগ্রহী। গত 5 ফেব্রুয়ারি রাশিয়া ঘোষণা করে জার্মানি, পোল্যান্ড ও সুইডেনের 3 জন কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যে দুর্লভ এক বৈঠকের সময় এই ঘোষণা দেওয়া হয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত 3 দেশের কূটনীতিক মস্কো ও সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন। এই ঘটনার পর মস্কোর পক্ষ থেকে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয় এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এই প্রসঙ্গে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার সাংবাদিকদের বলেছেন, সম্প্রতি যে সহিংস বিক্ষোভ হয়েছে তার সাথে কয়েকটি দেশের কূটনৈতিক মিশনের যোগসাজস্যের ফল হচ্ছে এই 3 কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করা। তিনি আরও বলেন, এর মধ্য দিয়ে মস্কো পরিষ্কার করে দিয়েছে যে রাশিয়া এই ধরনের কর্মকাণ্ড সহ্য করবে না। তিনি বলেন, এরপরও মস্কো ও ব্রাসেলসের মধ্যে সম্পর্ক বহাল রাখার ব্যাপারে রাশিয়া আগ্রহী। ক্ষেপণাস্ত্র সহযোগিতা পুনরায় শুরু করেছে ইরান উত্তর কোরিয়া। ইরান ও উত্তর কোরিয়া 2020 সালে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিতে পুনরায় সহযোগিতা শুরু করেছে। জাতিসংঘের এক রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে, উত্তর কোরিয়া নানাভাবে পরমাণু প্রস্তাব লঙ্ঘন করে যাচ্ছে। জাতিসংঘ বিশেষজ্ঞদের একটি স্বাধীন প্যানেলের এই বার্ষিক রিপোর্ট সোমবার নিরাপত্তা পরিষদে জমা দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, তেহরান উত্তর কোরিয়ার সঙ্গে এই ধরনের ক্ষেপণাস্ত্র সহযোগিতার কথা অস্বীকার করেছে। তবে অজ্ঞাত এক সদস্য রাষ্ট্রের বরাত দিয়ে রিপোর্টে বলা হয়েছে, এই দুটি দেশ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্পে পুনরায় সহযোগিতার কাজ শুরু করেছে। এতে গুরুত্বপূর্ণ পার্স হস্তান্তরের বিষয়টিও রয়েছে। রিপোর্ট তৈরি করা এসব বিশেষজ্ঞ পিয়ংইয়ংয়ের উপর আরোপিত নিষেধাজ্ঞার বিষয়টিও দেখভাল করে। উত্তর কোরিয়ার বিষয়ে এসব বিশেষজ্ঞ বলছে, পিয়ংইয়ং পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কর্মসূচি অব্যাহত রেখেছে, যা জাতিসংঘ প্রস্তাবের লঙ্ঘন। এদিকে গত 21 ডিসেম্বর বিশেষজ্ঞদের এক চিঠির জবাবে তেহরান বলেছে, এই তদন্ত রিপোর্টে মিথ্যা ও বানোয়াট তথ্য সরবরাহ করা হয়েছে। পরমাণু সমঝোতা পূর্ণ বাস্তবায়নের উপর জোর দিল ইউরোপীয় ইউনিয়ন ও চীন। ইরানের সাথে 6 জাতিগোষ্ঠীর সই হওয়া পরমাণু সমঝোতা
পরিপূর্ণভাবে বাস্তবায়নের উপর জোর দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ এবং চীন। সোমবার এক ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পরমাণু সমঝোতা নিয়ে আলোচনা করেন। এ সময় ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের এ প্রতিনিধি সমঝোতা রক্ষায় চীনের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। ইরান সম্প্রতি পরমাণু সমঝোতা সীমার বাইরে গিয়ে যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে সে প্রসঙ্গে উল্লেখ করে জোসেফ বোরেল বলেন, দ্রুত গতিতে কূটনৈতিক প্রচেষ্টা শুরু করা দরকার যাতে সব পক্ষ এই সমঝোতা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে। গত 21 ডিসেম্বর ইরান এবং পরমাণু সমঝোতায় টিকে থাকা বর্তমান 5 সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যে অনলাইন বৈঠক করেন তার সিদ্ধান্ত বাস্তবায়নের উপরও গুরুত্বারোপ করেন জোসেফ বোরেল। ভিডিও কনফারেন্সে দুপক্ষই বলেছে, ইউরোপ, চীন ও আমেরিকার যৌথ প্রচেষ্টায় ইরানের পরমাণু ইস্যুসহ আন্তর্জাতিক অনেক চ্যালেঞ্জ করা সম্ভব। কয়েকদিন আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছিলেন, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল ইরান এবং আমেরিকার মধ্যকার বর্তমান অচলাবস্থা নিরসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এরপর চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বোরেলের ভিডিও কনফারেন্সে আলোচনা হলো। ইয়েমেনে হাদির অনুগত গেরিলাদের বিরুদ্ধে আবার হুতিদের অভিযান। ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা সে দেশের উত্তরাঞ্চলীয় মারিব শহর দখলের অভিযান শুরু করেছে। মারিব শহর হচ্ছে পলাতক প্রেসিডেন্ট আব্দুর রাব্বু মানসুর হাদির অনুগত গেরিলাদের সর্বশেষ শক্ত ঘাঁটি। গত কয়েক সপ্তাহ কৌশলগত এই অঞ্চল তুলনামূলক শান্ত থাকার পর সোমবার সেখানে আবার সংঘাত শুরু হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দুপক্ষেরই ব্যাপক সংখ্যক লোকজন হতাহত হয়েছে। হাতির অনুগত অজ্ঞাত একটি সূত্রের বরাত দিয়ে এএফপি এই খবর দিয়েছে। মারিব শহরের 10 কিলোমিটার পশ্চিমে সোমবার সংঘর্ষ হয় এবং এতে হাদির অনুগত অন্তত 8 জন নিহত এবং 28 জন আহত হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র জানায়, রবিবার হাদিপন্থীদের একটি ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 2 জন নিহত ও 20 জন আহত হয়েছে। 2015 সাল থেকে সৌদি আরব এবং তার কয়েকটি আরব মিত্র দেশ দারিদ্র্যপীড়িত ইয়েমেনের উপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। পলাতক প্রেসিডেন্ট মানসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহাল এবং হুতিদেরকে নির্মূল করার লক্ষ্য নিয়ে সৌদি আরব এই আগ্রাসন চালায়, কিন্তু আজ পর্যন্ত একটি লক্ষ্য অর্জন করতে পারেনি তারা। বরং হুতি গেরিলারা ও তাদের অনুগত সেনারা সৌদি জোটের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। হুতি গেরিলারা দেশকে রক্ষা করার জন্য ইয়েমেনের সামরিক বাহিনীকে বিরাট সহযোগিতা করে আসছে। বাণিজ্যিক জাহাজের সাথে জাপানি সাবমেরিনের সংঘর্ষ। প্রশান্ত মহাসাগরীয় উপকূলে বাণিজ্যিক জাহাজের সাথে সোমবার জাপানি একটি সাবমেরিনের সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে সুরেইয়ু নামে সাবমেরিনটির 3 সদস্য আহত হয়েছেন। ওই জাহাজটি হংকংয়ের বলে জানিয়েছে কিয়োডো নিউজ। জাপান কোস্টগার্ডের ছবিতে দেখা যায় সংঘর্ষে সাবমেরিনটির কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে। জাপানের দক্ষিণের শিকোকু দ্বীপের নিকটবর্তী অঞ্চলে এই সংঘর্ষ হয় বলে জানা গেছে। 2009 সালে সুরেইয়ু নামের এই সাবমেরিনটি অন্তর্ভুক্ত হয়। 3000 টন ওজনের ডিজেল ও বিদ্যুৎ চালিত এই সাবমেরিনে 65 জন ক্রু একসাথে থাকতে পারে। জাপান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সাবমেরিনটির যোগাযোগের জন্য ব্যবহৃত যন্ত্রপাতিও ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সেটির পরিচালনায় সমস্যা হয়নি। সাবমেরিনটি সংঘর্ষের পর কোচি বন্দরে পৌঁছেছে। এই ঘটনায় পৃথক তদন্তের উদ্যোগ নিয়েছে জাপান কোস্ট গার্ড ও জাপান পরিবহন নিরাপত্তা বোর্ড। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।